This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল শুরু করব দেবের কথা দিন না মানে দেবাদিদেব ঈশ্বরের কথা বলছি না জনপ্রিয় নায়ক দীপক অধিকারী ওরফে দেব হ্যাঁ তার আর একটা পরিচয় আছে আপনারা জানেন ঘাটালের তৃণমূল এমপি কয়েকদিন ধরেই টান উত্তেজনা চলছে এই বিষয়টা নিয়ে এবারও কি দেব লড়বেন 3 পদ থেকে দেবের ইস্তফা দেবের নানা কথা নানা সোশ্যাল মিডিয়া পোস্টে জল্পনা কিন্তু আরো অনেকাংশে বেড়ে গিয়েছে আর গতরাতে সব জল্পনায় এক প্রকার জল পড়েছে প্রচলিত কথা তৃণমূলে একটাই পোস্ট সেই পোস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সব কোট আনকোট ল্যাম্প পোস্ট এবারের লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম এখনো ঘোষণা করেননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তবে দু একটা ক্ষেত্রে এক্সেপশন মানে ব্যতিক্রম রয়েছে এক কৃষ্ণনগরের মহুয়া মৈত্র একটু শুনুন দেব আবার মূল ধারায় এসে ফিরবেন আগামী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি 2024-এ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন মহুয়া মৈত্র কি আগামী দিনে আপনাদের লোকসভা নির্বাচনে প্রার্থী হবে না হওয়ার তো কোনো কারণ এখনো পর্যন্ত দেখছি না মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন মহুয়া মানুষের কথা বলতো তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে মানুষের কথা তিনি মনে করালেন মাটি মা তার কথাও তিনি বারবার বলেন একটি বললাম কিছুক্ষণ আগে এদের বক্তব্য শোনানোর আগে আরেকটি হচ্ছে আসানসোল সেখানে শত্রুঘ্ন সিনহাকে আবারও প্রার্থী করার কথা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তৃণমূলে মমতাই শেষ কথা তাই তিনি ঘোষণা করতেই পারেন কিন্তু ঘাটালে দেব প্রার্থী হচ্ছেন সে কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন কে সোহম চণ্ডীপুরের এমএলএ দেব আবার মূল ধারায় এসে ফিরবেন আগামী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি 2024-এ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন সোহমের কথা যে নিছকই কথার কথা নয় তা কিন্তু সেই সিগন্যালটা অন্ততপক্ষে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই মিলল ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে সেখানে বসানো হলো রাধাকান্ত মাইতিকে এই শঙ্করের সঙ্গেই দেবের টক্কর ছিল গতকাল প্রথমে অভিষেক পরে মমতার সঙ্গে কথা হয় দেবের আজ পদ হারালেন শঙ্কর দলুই আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি ভাইরাল অডিও সেখানে দেবের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আনা হয়েছিল অডিওর কণ্ঠস্বর নাকি শঙ্কর দলুইয়ের সে কথা দেবও কিন্তু অস্বীকার করেননি একটু শুনি আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিসনি ছেড়ে দে শঙ্করদলী আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না শঙ্করদলী হচ্ছে আমার রাজনীতিক গুরু যার হাত ধরে যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছিলাম ভালো করে শুনুন আপনি নিশ্চয়ই শুনেছেন যে দেব শঙ্কর দলুই সম্পর্কে ভালো ভালো কথা বললেন ঠিকই কিন্তু সেই কথার ভাঁজে তিনি কিন্তু বললেন এক প্রকার যে এই অডিওর গলাটা শঙ্কর দলুইয়েরই তারপর থেকে দেবের কথায় কথা স্পষ্ট তিনি আর ভোটে লড়তে চাইছেন না কখনো বলছেন স্পষ্টভাবে কখনো আবার একটু ঘুরিয়ে বলছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি তার ওই নানা কথার ভাঁজে আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায় যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে ইলেকশন আসছে জোর গলায় চোর এবার যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না আমি কি দাঁড়াবো না সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি এবং আমি কি চাই সেটা আমি থেকে 1 বছর আগেও বলেছি কিছুদিন আগেও বলেছি এবং আমার মনে হয় 2 দিন ধরেও কথা চলছে দেখুন প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তরটা অত সহজ নয় প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল দেব কি লড়বেন আর এই প্রশ্ন করলেই না আকাশ বাতাস মহাকাশ
নানা কিছু ঘুরিয়ে দার্শনিক জবাব তৃণমূলের মুখর মুখপাত্রের। শুনুন। ভোটে দাঁড়াতে চাইছেন না, এটা কি সত্যি? এটার সঙ্গে তো এটা নানা রকম বিষয় আছে। এটা একদম পৃথিবী, অন্তরিক্ষ, এই যে মহাকাশ, হ্যাঁ, এই যে জীবন দর্শন, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা গানটা গভীরভাবে শোনেন, তাহলে আপনি যে জীবন দর্শন দেখবেন তাতে এক একটা অনুভূতি এক এক সময় মানুষের মধ্যে আসে, থাকবে। তো আমি এই দর্শনের বিষয়টা এখানে আলোচনা করতে চাইছি না। সত্যি দর্শনই বটে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশেষ গানটি তিনি উল্লেখ করলেন, সেই গানেরই একটা লাইন আমাদের বলতে ইচ্ছা করছে যে বিস্ময়ে তাই জাগে। হ্যাঁ, বিস্মিত আমাদের বারবার হতে হয়। কলকাতায় ফিরতেই দেবের সঙ্গে কথা বললেন প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে যে বরফ গলে জল হচ্ছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ এবং দেব, তারা দুজনেই। তবে একটু ওই রেখে ডেকে যাকে বলে সেভাবে। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। মাথা ঘামাবেন না, সময় নষ্ট হবে, বুঝতে পারবেন পরে। দুটো মিটিং করলেন, তো হাই ভোল্টেজ মিটিং, তো সেই মিটিং সম্বন্ধে বিভিন্ন জল্পনা ছিল। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে, যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। তাহলে কি ঘাটালে আবার ঘাটালে দেব? এও কি কম দার্শনিক উচ্চারণ বলুন? আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। ঠিকই বলেছেন মুখর মুখপাত্র, যে ওই আকাশ বাতাস অন্তরিক্ষ, সেখানে রবীন্দ্রনাথ ইত্যাদি কত রকম কিছু তিনি টানলেন। এনিওয়ে, ঘাটালে লড়ছেন কি দেব? এ আমাদের সহজ প্রশ্ন। উত্তর না দিয়েই চলে গেলেন দেব, কিন্তু খোলাখুলি উত্তর দিয়ে দিলেন সোহম। মমতা ছাড়া অন্য কেউ লোকসভা ভোটের প্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছেন তৃণমূলের ইতিহাসে বোধহয় এই প্রথম। অভূতপূর্ব ঘটনা। তৃণমূল কি আর একটাই পোস্টের পার্টি নয়? যে কেউ তাহলে প্রকাশ্যে প্রার্থীর নাম বলে দিতে পারেন, সেই রেওয়াজ কি চালু হয়ে গেল এত কিছু ঘটনার ঘনঘটার মধ্যে? জানি না। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, তার নেতৃত্বে খুব স্বাভাবিকভাবে তিনি যেটা বলবেন সেটা আমাদের শিরোধার্য। দেবের ব্যক্তিগত কোনো কারণ হয়তো অবশ্যই হয়েছিল, যে কারণে হয়তো কিছুটা একটু মান অভিমানের পালা চলছিল, বাট নিশ্চয়ই সেখানে স্বয়ং অভিভাবিকা হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এবং তার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, যে আত্মীয়তা, তাতে তিনি যথেষ্টভাবে হয়তো বলেছেন, এবং আমার মনে হয় নিশ্চিত দেব আবার মূল ধারায় এসে ফিরবেন, এবং আমার যতটুকু আমি শুনলাম সে রাজিও হয়েছে। আগামী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি 2024 লোকসভা নির্বাচনে তিনি লড়বেন। গতবারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন ভোট লড়বেন না, কিন্তু তাকে জোর করে লড়ানো হয়েছিল, কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। বেশ, সোহমের বক্তব্য আপনাদের শুনিয়েছি আমরা। সোহমের এই বক্তব্যের পরদিনই প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তাতে দেবের নাম নেই, থাকবে কি করে? তৃণমূল তো রাজ্যসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা হলে তাতে দেবের নাম থাকতে পারে। 2রা এপ্রিল রাজ্যসভায় কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক এবং শান্তনু সেনের। মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সমর্থনে জেতা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির। কার্যকালের মেয়াদও তাঁর শেষ হচ্ছে। আর ওই 5 আসনে ভোট হবে আগামী 27 ফেব্রুয়ারি। বিধায়ক সংখ্যার হিসেবে 5ম আসনে এবার বিজেপি প্রার্থী জিতবেন, আর সেখানে বিজেপির প্রার্থী হচ্ছেন সমীক ভট্টাচার্য। আর তাই তৃণমূলের 4 জনের নাম ঘোষিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সাগরিকা ঘোষের শোয়ে প্রশ্ন করেছিলেন প্রেসিডেন্সির ছাত্রী তানিয়া ভরদ্বাজ। ক্রুদ্ধ মমতা অনুষ্ঠান ছেড়ে চলে যান সেদিন। সেই সাগরিকা এবার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী। তৃণমূলের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক, পুরনোদের মধ্যে থাকছেন শুধু নাদিমুল হক, তার সঙ্গে সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ। বাদ গেলেন তৃণমূলের চিকিৎসক নেতা, দলের মুখপাত্র শান্তনু সেন, বাদ মমতার বিশ্বস্ত শুভাশিস চক্রবর্তীও এবং আবির রঞ্জন বিশ্বাস। 5ম আসনে জেতার সম্ভাবনা কম, তার উপর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এখনকার সম্পর্ককে মাথায় রাখলে অভিষেক মনু সিংভি যে টিকিট পাবেন না সেটা নিশ্চিতই ছিল। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে
সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। লোকসভা ভোট আসছে, তার আগে আবারও উঠছে সিএএ বিতর্ক। উস্কে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভার প্রাক্তন সদস্য মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে প্রার্থী করে বিজেপির অস্ত্র মোতা করতে চাইছেন মমতা। রাজ্যসভায় ফেরাচ্ছেন অসমের নেত্রী সুস্মিতা দেবকেও। I don't think it has ever happened in the history of parliamentary politics that someone who comes from a state in Northeast has been elected from Bengal twice to sit in the Rajya Sabha. This is a message to the people of Northeast that Mamata Di cares. A special mention to National General Secretary Mr. Abhishek Banerjee. His support has been a big source of strength to me. He has consistently guided me and I hope he continues to do so. তৃণমূলের 4 প্রার্থীর 2 জন অন্য রাজ্যের। 4 প্রার্থীর মধ্যে 3 জনই মহিলা। কিছু মহিলাকে রাজ্যসভায় পাঠিয়ে সেই 3 জন মহিলার অবশ্যই লাভ হবে, কিন্তু সেই মহিলাদের কি হবে যাদেরকে শাহজাহান শেখরা, শিবু হাজরারা রাত্রিবেলা করে ডেকে পাঠাবে, গোটা রাত তাদের মনোরঞ্জন করবে এবং তারপরে সকালবেলা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে, বা বাড়িতে পৌঁছে দেওয়া না, ছেড়ে দেওয়া হবে পার্টি অফিস থেকে দিনের পর দিন। সেই মহিলাদের কথা ভেবেছেন একবার কি হবে? তারা কোন সভাতে যাবে? তারা তো শাহজাহান সভাতে যাচ্ছে, তাদের তো আর রাজ্যসভায় স্থান হচ্ছে না, বিধানসভাতে স্থান হচ্ছে না। এবার একটা রোগের নাম বলি, রাজনৈতিক রোগ, যার নাম গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই দলের নাম তৃণমূল কংগ্রেস, যাদের মধ্যে এই রোগ বেশ প্রকট। তৃণমূল থাকবে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, তা কি হয়? নেতারাও অস্বীকার করেন না সেটা। তারা বলেন এত বড় সংসারে তো এইটুকু হতেই পারে। আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রাণ কাড়ে, বাড়ি জ্বালায়, বাড়ি ভেঙে দেয়, আরও কত কিছু যে করে। কত কিছু নিয়েই যে গোষ্ঠী লড়াই হতে পারে সেটা রোজ রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিচ্ছে, কখনো কখনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আগা থেকে গোড়া গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য কিছু না থাকলে সরস্বতী পুজো ইত্যাদি এসবও রয়েছে। তা নিয়েও যে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে গতবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় টিএমসিপি দেখিয়ে দিয়েছিল। এবার স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সুর আরও চড়া, দেখুন। গত বছরের কথা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে চেয়েছিল টিএমসিপি। কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। পুজো করার দাবিতে আপত্তি তোলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় চন্দ এখন আলোর বৃত্তের বাইরে। পুজো ক্যাম্পাসে হয়নি। প্রেসিডেন্সির টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তীর নেতৃত্বে পুজো হয়েছিল মূল ফটকের ডান দিকের ফুটপাত ঘেঁষে ছোট্ট মণ্ডপে। গিয়েছিলেন মদন মিত্র, পুজো করেছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রাজন্না হালদার। গত 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পরই রাজন্না চলে আসেন আলোচনার কেন্দ্রে। র্যাগিং বিতর্কে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ইউনিটের সভাপতি করা হয় রাজন্নাকে। এবার যাদবপুরে টিএমসিপির সরস্বতী পুজো করা নিয়ে বিতর্কের কেন্দ্রে সেই রাজন্নাই। প্রকাশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই যে সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তী ভবনেই দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট পুজো করে থাকে এবং সেই পুজোয় পুরোধা হন এখানকারই চেয়ারপারসন সঞ্জীব প্রামাণিক। আর এখান থেকে কিছুটা এগোলেই গান্ধী ভবন। সেই গান্ধী ভবনে এবার ফের পুজোর আয়োজন। পুজোর আয়োজন কে করছেন? না, প্রেসিডেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের রাজন্না হালদার। রাজন্না এই মুহূর্তে চর্চিত নাম। তৃণমূল ছাত্র পরিষদের 2 উদ্যোক্তার 2টো পুজো কেন? যে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয়, সে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। কোথাও দাঁড়িয়ে সে দলকে ধোকা দিচ্ছে এবং দলের যে দায়িত্ব দিয়েছিল, দল যে জায়গা থেকে তাকে ইউনিভার্সিটির ইউনিট দেখার কথা বলেছিল, সেই জায়গা থেকে কোনোভাবেই সে তার জায়গা করতে পারছে না। হয় পিছিয়ে গেলে হবে না। আমি দলের পুজো করব, আমি সরস্বতী পুজো করবো, আমি তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা হিসেবে সরস্বতী পুজো করবো। আর আমি ভয়েস কিনে সেখান থেকে কোনো লোগো দেবো না, পোস্টার দেবো না, তৃণমূল কংগ্রেসকে অপমান করবো। আমি মনে করি ইমিডিয়েটলি যারা এরকম কাজ করছে তাদেরকে দল শনাক্ত করুক এবং তারা যদি মনে করেন তারা তৃণমূল কংগ্রেস শুধু নিজেদেরকে পরিচয় দেবে, তাহলে আমার মনে হয় ইমিডিয়েটলি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবার কোথাও দাঁড়িয়ে ফুটেজ খাওয়ার জন্য সে তার মতন করে হয়তো পোস্ট করেছে, তবে আমরা এই বিষয়ে কোনোভাবেই চিন্তিত নই। পুজো সেই আমাদের ওয়ার্ল্ড ভিউতেই হবে এবং সেটা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই ওয়ার্ল্ড ভিউতেই পুজো হবে। প্রেসিডেন্সির রোগ ছড়ালো যাদবপুরে। তৃণমূলের চেনা রোগ, গোষ্ঠীদ্বন্দ্বের রোগ। একই যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সামান্য কয়েকজনকে নিয়ে চলে, সেখানে তার মধ্যে এই বিভেদ কেন? প্রশ্ন তুলছেন তৃণমূল ছাত্র পরিষদেরই কর্মী সমর্থকরা। কোন দল রয়েছে কেষ্টগড়েও?
আপনারা জানেন কাজল কেষ্ট দ্বন্দ্বে আরও একবার বীরভূমের নানুর অশান্ত হয়েছে। ভাবছেন কেষ্ট এলো কোথা থেকে? কেষ্ট তো তিহাড়ে, তাতে কি? কেষ্ট এখনো স্বমহিমায় বীরভূমে বিরাজমান। এই তো শনিবার কেষ্টর নামে ভজন হলো, যজ্ঞ হলো। কেষ্টর অনুগামীরা যজ্ঞ করলেন। শনিবার যখন কেষ্টর নামে যজ্ঞ চলছে তখন কলকাতার রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেস, আর তখনই তো বললেন রাজ্যের মন্ত্রী। কি বললেন শোনাবো আপনাদের। অবশ্যই কাউকে নিয়ে গেছে, কোনো বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কোনো কথা বলছি না, কিন্তু তিনি তো নিশ্চয়ই তার একটা ভূমিকা বীরভূমের জেলায় আছে। সুতরাং তাকে নিয়ে মানুষ এখনো নিশ্চিতভাবে তাকে পছন্দ করে, তার সঙ্গে রয়েছে। তাহলে স্বমহিমায় কেষ্ট, আর তাতেই কি গাত্রদাহ কাজলের? কেন বলছি দেখাই আপনাদের। নানুরের অশান্তি। শনিবার সেখানে অনুব্রত মঙ্গল কামনায় যজ্ঞ হয়, কিন্তু সেই যজ্ঞ শেষেই ধুন্ধুমার কাণ্ড দুই গোষ্ঠীর মধ্যে। মারধর করা হয় কেষ্টর লোকজনকে, বেশ কয়েকজন মহিলা জখম হন, ভাঙচুর করা হয় ঘরবাড়িও। প্রশ্ন হচ্ছে হামলার কারণ কি? অভিযোগ কেষ্টর গোষ্ঠী থেকে সরে আসতে হবে, এই চাপ দেয় কাজল গোষ্ঠীর লোকজন। ভাবুন, কেষ্টদার জন্যে গোটা বীরভূম জুড়ে একটা যজ্ঞ আয়োজন করেছিল বোলপুর ব্যবসা সমিতি থেকে, এবং সেই যজ্ঞতে বেশ কিছু মানুষ, গোটা বীরভূমের মানুষ অংশগ্রহণ করেছিল। আমাদের দলেরই লোক, তারা কেষ্টদার বিপক্ষে, এবং এই লোকগুলো এসছে বলে তাদের থ্রেট দিয়েছিল, তোরা কেষ্টমণ্ডলের যজ্ঞতে গেছিলি, তা তোরা গ্রামে ফিরে আয়। তারপর দেখছি গ্রামে ফেরার পর তাদের ব্যাপক হারে মারধর করে। আমরা তো গোষ্ঠীর কথা বলছি না, বেশ কিছু উচ্ছৃঙ্খল মানুষ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে দলের নাম করে। অবশ্যই অন্য কারো ছত্রছায়ায় থাকতে পারে। আজকে কেষ্টমহলে মিটিং ছিল বাসাবাড়ির বোলপুরে, গিয়েছিলাম। তো ওই জন্য ভাইরা সব গেলো, ভাই গেলো আমার সামনে গিয়েছিল। তো ওই জন্য ওদিন পেল না যে আমাদের আচ্ছা মার ধরে করলো। বাড়ির মেয়ে ছেলেকে সবাইকে মেরেছে, আবার ঘর দূর সব ভেঙে দিয়েছে, দূর মুখ সব ইয়ে করে দিয়েছে। যদিও কাজল শেখতা মানতে চাননি, কিন্তু তাহলে কেষ্টর লোকজনকে পেটালোকে? নানুরে যে কাজলেরই কথা চলে, কোর কমিটি থেকে বাদ পড়েই কি কাজল ফুঁসছেন? বিজেপিকে আর খোঁচা দিতে ছাড়বে? বলুন তারা কি বলছেন, শোনাবো আপনাদের। দেখুন, যখন বিনাশের সময় আসে তখন এরকম শুরু হয়। তো যদুবংশ ধ্বংস হয়েছিল শেষের দিকে, সেরকম সময় এসছে, মারামারি চলবে। এখন ভাগাভাগির সমস্যা, কে কতটা মাল ঝাড়তে পারলো, যে ভাগ পাবে না সে বোম মেরে দিচ্ছে, কেউ গুলি মেরে দিচ্ছে। আরও একবার আসি সন্দেশখালীর ঘটনায়। আপনি বলুন এবার, সন্দেশখালী কাণ্ড আজ কতদিনে পড়ল? শাহজাহানের ডেরায় ইডির আধিকারিকদের মার খাওয়ার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 5ই জানুয়ারির ঘটনা। গুনলে 37 দিন পরেও কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ খুঁজে পায়নি। রাজ্যপাল চাপ দিলেন, রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা আশ্বস্ত করলেন, কিন্তু কোথায় কি? সন্দেশখালী 1-এর জল গড়িয়ে সন্দেশখালী 2-এ এলো ঠিকই। শিবু উত্তমদের ব্লকে চলে আসলো সেই জল। ছিল 1, হলো 3, ট্রায়ো। শেখ শাহজাহান এবং তার বাহিনীর 2 প্রধান সেনাপতি শিবু উত্তমকে অধম করলো দল, সাসপেন্ড করলো, তারপরে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু শিবুর কি হবে? তার বিরুদ্ধেও তো গুচ্ছ অভিযোগ রয়েছে। পুলিশ কি এক্ষেত্রেও শাসক দলের ওই গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করবে না? যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসছে, সবুজ সংকেত আসছে, ততক্ষণ নো পদক্ষেপ। তার আগে লুকোচুরি খেলবেন শিবুরা, যেভাবে খেলছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। উত্তম গ্রেফতার হতেই যে প্রশ্নটা সামনে আসছে, সন্দেশখালীতে শোষণের মূল মাথা শিবু হাজরা কি অধরা থাকবে যেভাবে অধরা শাহজাহান? এলাকার মানুষ তো উত্তমের মতো শিবুরও গ্রেফতারির দাবিতে সোচ্চার। শিবুর নির্দেশেই চলতেন উত্তম, আর এদের মাথায় একজনই, শেখ শাহজাহান। কখন কোন দিক থেকে আক্রমণ হবে এটা কিন্তু আমরা অনেক মনে আশঙ্কা নিয়ে কিন্তু রাত্রে ঠিকঠাক ঘুমাই না। নিজের পরিবারকেও রক্ষা করার জন্য আমরা মনে খুব ভয় নিয়েই থাকি। এই যে বাড়ির বৌদিদেরকে রাত্রে যখন তখন বলি তখনই যেতে হবে, এইগুলো বিষয় নিয়ে মানে বউদেরকে বউ, বাবা, মা, ভাই বোন যারা আছে, এক্ষুনি যেতে হবে তো যেতে হবে, এক্ষুনি ডাকলে যেতে হবে তো যেতে হবে। জমি 100 দিনের কাজের টাকা
এবং তার সাথে অস্ত্র কারখানা ইলিগ্যাল যখন চালাতে হয় তখন মানুষকে ভয় দেখাতে হয়। আর পৃথিবীর ইতিহাসে এই গোটা মানব জাতির লজ্জা ভয় দেখানোর জন্য মহিলাদের শরীরকেই প্রথম অ্যাটাক করা হয়। শোষণ নিপীড়ন কি দিনের পর দিন চলতে পারে? দিনের পর দিন ভয় পেতে পেতে আজ ভয় ভেঙেছে। না হলে শিবু হাজরার বাড়ি, পোল্ট্রি ফার্ম জনরোষে পড়ে কি করে? উত্তমের মতো শিবুর গ্রেফতারিরও দাবি ওঠে। আপনি আসবেন, আমি দেখাবো। আর কালকের মধ্যে শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের প্রশাসনের কাছে, এটাই আমাদের দাবি। শুনলেন, শিবু হাজরা নাকি থানায়। পুলিশের আধিকারিক কি বলছেন? জনরোষের মুখে চাপে পড়েই কি মন ভোলানো কথা বলেছিল পুলিশ? সাধারণ মানুষের কথা তো শুনলেন। পুলিশ মিথ্যা বলছে, সত্যি কি মিথ্যা বলছে, নাকি এই শিবুকেও সেফ কাস্টাডিতে রেখেছে পুলিশই? কেন অভিযোগ পেয়েও তাকে গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ যদি শতপ্রণোদিত মামলায় উত্তমকে গ্রেফতার দেখাতে পারে, সেই অভিযোগে শিবুর নাম নেই কেন? গ্রামবাসীদের অভিযোগ কি পুলিশের কানে যায়নি? কিন্তু শিবুর অভিযোগে একাধিক জনের গ্রেফতারি হয়েছে। শাহজাহান ছোঁয়ায় পুলিশের কাছে শিবুও কি প্রভাবশালী, তাই হাতের মধ্যে পেয়েও ধরতে পারছে না? পুলিশকে দলদাস বলার সুযোগটা কি পুলিশই করে দিচ্ছে না? আর শাসক দল, তারা উত্তমের নামে অভিযোগ পেল, শিবু শাহজাহানের নামে এখনো অভিযোগ তারা পায়নি। শাসকের ঘুম কি ভাঙবে? ওর ইয়ে হোক, শাস্তি হোক। কার? উত্তম সর্দারের? উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান শেখ। আমরা একদম শান্তি পাচ্ছি না, ওদের জ্বালায় আমরা কিছুই করতে পারছি না। আমরাও টিএমসি করি। শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার, এদের আমরা আর চাইছি না। মেয়েরা যে কথা বলছেন, যে অভিজ্ঞতার কথা, গা শিউরে উঠছে ঘৃণাতে। মমতার রাজত্বে শাহজাহান ধরা পড়বে না। যারা শিবু হাজরাকে ধরতে পারে না, শেখ শাহজাহানকে ধরতে পারে না, তারা নিরাপদ সর্দারকে বাড়ির থেকে তুলে নিয়ে আসতে পারে। আগামীকাল উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালেই বেঙ্গালুরু থেকে কলকাতায় বিমানবন্দরে নামবেন তিনি, আর সেখান থেকে সন্দেশখালী যাবেন রাজ্যপাল। ভোটকাটা আজ এ পর্যন্ত।